গতবার নো ভোট টু বিজেপি ক্যাম্পেন করে নিজেরা শূন্য হয়ে নবান্নে ফিশ ফ্রাই খাওয়ার লোভে দিদিমণির নবান্ন যাত্রাটা নিশ্চিত করে দিয়েছিল বামেরা। কিন্তু এবারে পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে। তাই আর ঘোমটার নিচে খ্যামটা নাচের কোনো জায়গা নেই। আর তাই এবার একদম সরাসরি সমস্ত মুখোশ তুলে দিয়ে দিদিমণির হাত শক্ত করার জন্য, নিজেরা শূন্য থেকে মহাশূন্যে যাওয়ার জন্য বাম, কংগ্রেস, হুমায়ুন সবাই একযোগে ময়দানে নেমে পড়েছে। এতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে এই রাজ্যে যদি প্রকৃত পরিবর্তন করতে হয় সেটা এক এবং একমাত্র বিজেপির হাত ধরেই হতে পারে। এই বার্তাটা সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এদের দেউলিয়াপনা এবং বিজেপিকে এই মুহূর্তে শাসক দল যে কতখানি ভয় পাচ্ছে সেটা ছত্রে ছত্রে প্রমাণিত হয়ে যাচ্ছে। কেন এই ঘটনা বলছি, আপনাদের পুরো লিঙ্কেজটা দেখাবো এবং পুরো সার্কেলটা দেখলে আপনারা চমকে 14 বোমকে বাপ হয়ে যাবেন যে সত্যিই কিভাবে বিজেপিকে আটকানোর জন্য এরা ভয়ে কুঁকড়ে যাচ্ছে। প্রথমেই যে ঘটনাটা সবার চোখ টানছে সেটা হচ্ছে যে এইবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরাসরি এফআইআর করে দিল বামেরা। কেন এফআইআর করলো? আপনারা জানেন গতকাল দোল পূর্ণিমা ছিল এবং সেখানে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং এক জায়গায় গিয়ে বলেছিলেন যে সেকুলারিজম কি, সেকুলারিজমের গল্প সে তো আমরা মালদা মুর্শিদাবাদে দেখতে পাচ্ছি। তাই এবার হিন্দুদের হিন্দুত্ব রক্ষার কথা, নিজেদের হিন্দুত্ব রক্ষার কথা জোর গলায় বলতে হবে। আর সেটাই নাকি সংবিধানের পরিপন্থী, সেটাই নাকি রাজ্যে বিশাল অশান্তির বাতাবরণ করে দিয়েছে। সেই জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার এফআইআর করে দিয়েছে বামেরা। আসলে গল্পটার কিন্তু অন্য জায়গায় রয়েছে। কান পাতলেই যেটা শোনা যাচ্ছে, এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে 1956 ভোটে খোদ দিদিমণিকে হারাবার পর এই শাসক দলের জিনা হারাম করে ছেড়ে দিয়েছেন। প্রতিদিন প্রতি মুহূর্তে তিনি এই শাসক দলকে এক্সপোজ করছেন এবং এই শুভেন্দু অধিকারীর হাত ধরেই বাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখছে একটা বিশাল অংশের মানুষ। ফলে শুভেন্দু অধিকারীকে জব্দ করার যত রকমের চেষ্টা শাসক দল একদম সাম দাম দণ্ডভেদ সমস্ত কিছু লাগিয়ে দিয়েছে। কিন্তু সেগুলো সবগুলোই যে সাজানো, পরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসা, এটা আজকে প্রতিষ্ঠিত। এই জন্য যত কিছুই করা হোক না কেন, মহামান্য হাইকোর্টের কাছে গিয়ে প্রত্যেকটা জিনিস আটকে যাচ্ছে। কান মোলা দিয়ে বলে দিয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কোনো জায়গা নেই। ফলে শুভেন্দু অধিকারীকে কিছুতেই জব্দ করা যাচ্ছে না। আর তাই এবার দোসর ইন্ডিজোটের পিন্ডি সঙ্গী বামেদের দিয়ে কি এই কাজটা করানো হচ্ছে? এই প্রশ্নটা উঠছে। কেন উঠছে? তার কারণ হচ্ছে এই বাম নেতা যখন শুভেন্দু অধিকারী হিন্দুদের হিন্দুত্ব রক্ষার কথা বলেন, নিজেদের স্বার্থ রক্ষার কথা বলেন, সেটা সংবিধানের পরিপন্থী খুঁজে পেয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করেন এবং সেই এফআইআর অ্যাকসেপ্টেডও হন। কিন্তু যখন রেড রোডে দাঁড়িয়ে খোদ দিদিমণি বলেন যে হিন্দু ধর্ম হচ্ছে গন্দা ধর্ম, তখন সেটা সংবিধানের পরিপন্থী নয়, তখন এই বামেদের চোখ খোলে না। যখন দিদিমণির দলের ববি চাচা প্রকাশ্যে বলেন অন্য ধর্মে যারা জন্মেছে তারা অভাগা, ওপেনলি দাওয়াতে ইসলাম দেন, বলেন এই রাজ্যে একদিন লঘুরাই সংখ্যাগুরু হবে এবং রাজ্যটাকে শাসন করবে, তখন সেগুলো সংবিধান পরিপন্থী নয়। বলেন এই বাংলার অর্ধেকের বেশি মানুষ উর্দু ভাষায় কথা বলবে, তখন সেটা বাংলার পরিপন্থী নয়। তখন এই বামেদের চোখটা বন্ধ থাকে। আসলে এইখান থেকেই এক্সপোজ হয়ে যাচ্ছে যে এবার আর নো ভোট টু বিজেপি ক্যাম্পেন করে চলবে না। মানুষ এই সমস্ত কিছু ধরিবাজি ধরে ফেলেছে এবং এদেরকে উচিত শিক্ষা দেবে। এরা শূন্য থেকে মহাশূন্যে যাবে। কিন্তু 14 তলার মালকিনের নির্দেশ এরা ফেলে কি করে? কেন এই কথাটা বলছি আরও স্পষ্ট হয়ে যাবে। দেখুন, এখন মিডিয়াতেই খবর হচ্ছে যে শাসক দল যে কথা বলছে, যে ভাবনা ভাবছে, সেটা হচ্ছে বাম মনোভাবাপন্ন। এই বামেরা বলতো না, বামেদের বিকল্প হচ্ছে উন্নততর বামফ্রন্ট। আর সেটা যে জ্যোতি বসুর আশীর্বাদ ধন্যা দিদিমণি, সেটা আজকে তো দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। বাম চরিত মানুষ, অর্থাৎ বামেরা যেভাবে বলে, বামেদের ভাবনা, বামেদের কথাবার্তা, সব কিছুতেই আমরা দেখতে পাচ্ছি এই শাসক দলের মধ্যে সেই ছাপটা পাচ্ছি।
উল্টো দিকে একটা মজার জিনিস দেখুন, এখানে যখন আমরা ক্ষমতায় এসেছিল এই শাসক দল, তারা বলেছিল তারা নাকি বামেদের অত্যাচার নিয়ে বিভিন্ন কমিশন করবে। সেই একটা কমিশনের রিপোর্টও টেবিল হতে দেখেছেন, অর্থাৎ বিধানসভায় প্রডিউস হয়েছে। বাকি সমস্ত কিছু ছেড়ে দিন, 21শে জুলাই যেখানে নাকি দিদিমণিকে হত্যার চক্রান্ত হয়েছিল, সেই 21শে জুলাইয়ের রিপোর্টটা দেখেছেন? কোনো বাম নেতা কর্মী তাদেরকে জেলে যেতে দেখেছেন? অথচ একটা স্ট্রিট কর্নার মিটিং করতে গেলেও বিজেপিকে হাইকোর্টে ছুটতে হয়। অর্থাৎ এদের যে হাত ধরাধরিটা ছিল, এই যে সিপে মূল সেটিং, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং শুধু এখানেই স্পষ্ট নয়, এই বামেদের যিনি রাজ্য সম্পাদক আছে, তিনি তো পুরো ব্যাপারটাকেই যেন এক্সপোজ করে ফেলছেন। সিপিআইএম নিবিড় সংশোধনের নামে বিজেপি আরএসএস ও কমিশনের নিবিড় ষড়যন্ত্র চলছে, মোহাম্মদ সেলিম বলছেন। এই যে এই রাজ্যে এসআইআর হয়েছে, যার ফলে আমরা জানতে পারলাম যে একজন পিতার 369 জন সন্তান আছে। আমরা জানতে পারলাম একজন পিতামাতা, সেম পিতামাতা, তার 26 দিনের গ্যাপে গ্যাপে নাকি বাচ্চা হয়েছে। আমরা জানতে পারলাম যে একজন মুসলিম পরিবারে একজন হিন্দু ব্রাহ্মণের সন্তান জন্মাতে পারে। 65 লক্ষ ভুয়ো ভোটার অলরেডি বাদ চলে গেছে। 60 লক্ষ আরও ভুয়ো ভোটার রয়েছে, যেখানে প্রচুর জল মিশিয়েও রাখা হয়েছে যাতে সার্বিকভাবে একটা ক্ষোভ তৈরি করা যায়। সেখানের একটা বড় অংশ রোহিঙ্গা বাংলাদেশি হতে পারে। সুতরাং এত কিছু যখন এসআইআর ফলে জানা যাচ্ছে, সেই এসআইআর নাকি বিজেপি আরএসএস ও কমিশনের চক্রান্ত। সেলিম সাহেব, যদি এই চক্রান্ত, এটা যদি চক্রান্ত হয়ে থাকে, এরকম চক্রান্ত আমরা চাই। আমরা দেশ বিরোধী শক্তি যারা, তাদেরকে আমরা দেশের বাইরেই দেখতে চাই। অর্থাৎ এই যে এত কিছু ঘটনা ঘটছে, যেখানে আমরা দেখছি যে শাসক দল কিভাবে এসআইআরটাকে ঘেঁটে দিতে চাইছে, কিভাবে নিজেদের ভোট অঙ্কের জন্য এই বাংলাটাকে, এই গোটা দেশটাকে সুরক্ষার প্রশ্নে প্রশ্নচিহ্নের মুখে রেখে দিচ্ছে, সেইখানে সেই এসআইআরকে চক্রান্ত বলা হচ্ছে, মানুষ খেপানোর চেষ্টা করা হচ্ছে। কার হাত শক্ত করতে চাইছে? শুধুমাত্র তাই নয়, আরও মজার ঘটনা আপনাদের দেখায়। এই সেলিম সাহেব বলছে যে এসআইআর এর সব ভোটারের নাম না তুললে ভোট করা যাবে না। খুব ভালো কথা, সেটা তিনি বলতেই পারেন। কিন্তু একটা কথা ভালো করে ভেবে দেখুন তো, এই যে 60 লক্ষ নাম বাদের খাতায় আছে, যাদের নামটা উঠবে কি উঠবে না বিচারপতিরা ভালো করে বিচার করে দেখছেন, এখান থেকে যদি নাম ওঠেও, সেই ভোটাররা কাকে ভোট দেবে? ভোট দেবে তো দিদিমণির দলকে। এই বামেরা একটা ভোটও পাবে সেখান থেকে? এদের ভোটটা আছে কোথায়? ক্ষয়িষ্ণু হতে 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 তো শূন্য থেকে মহাশূন্যের দিকে চলে গেছে, তাও এই দাবিটা তুলছে। তাহলে কার হাত শক্ত করার জন্য তুলছে? এই প্রসঙ্গটা তুললাম আরও একটা কারণে। ওই বলছে না এদের মধ্যে জোট নেই, কোনো ব্যাপার নেই, এরা নাকি সবাই লড়ছে, বিজেপি এবং শাসক দল সমান শত্রু। না 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 না, সব শিয়ালের এক রা। কেন বলছি ভালো করে ভেবে দেখুন। 60 লক্ষ ভোটার বিচারাধীন, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট না করার দাবি নির্বাচন কমিশনকে চিঠি অধীরের। অর্থাৎ সেলিম সাহেব যে ভাষায় কথা বলছেন, অধীর চৌধুরীও সেই ভাষাতেই কথা বলছেন। প্রবলেমটা তো এইখানেই। তাহলে এদের মধ্যে জোরটা নেই নাকি? ওই 14 তলা থেকে রিংমাস্টার যেভাবে হাতের ইশারা করছেন, সেইভাবেই এরা সেই নির্দেশেই এরা নাচছেন, সেই নির্দেশেই এরা কথা বলছেন। এবং আলটিমেটলি লক্ষ্য দিদিমণির স্বার্থটাকে রক্ষা করা। কেন? কেননা এই 60 লক্ষ নাম যে বাদ গেছে, যদি ভালো করে অ্যানালিসিস করে দেখেন, এর বেশিরভাগটাই হচ্ছে সংখ্যালঘু ভোটার। যে সংখ্যালঘু ভোটার প্রশ্নচিহ্নের মধ্যে এরা বাংলাদেশি না রোহিঙ্গা, এদের ভুল লিঙ্কেজ হয়েছে কিনা সেই জায়গাটা। আর একটা জায়গা রয়েছে মতুয়া ভোট। এখন এই মতুয়া ভোট যদি ভোটার লিস্টে ফেরত আসে, তারা ভোটটা অবভিয়াসলি বিজেপিকে দেবে। আমরা দেখেছি গত ইলেকশনের প্যাটার্ন থেকে। এর বাইরে অন্য কিছু হচ্ছে এবারে অন্তত ওপিনিয়ন পোল করতে গিয়ে সেরকম কোনো ইঙ্গিত আসেনি। আর সংখ্যালঘু ভোট যেটা ফেরত আসবে, তারা শাসক দলকেই দেবে। তাহলে এই বামফ্রন্ট বা কংগ্রেসের কি লাভটা আছে? লাভটা একটাই আছে, 14 তলায় দিদিমণি টিকে যাবেন। শুধু এখানেই শেষ নয়, আরও মজার ঘটনা আপনাদের আমি দেখাচ্ছি। মোদিকে রুখতে তৃণমূলের স্মরণে রাহুল গান্ধী ইন্ডিয়া জোটে বড় সড় রদবদলের ইঙ্গিত। অর্থাৎ রাজনৈতিক শত্রুর নাম নরেন্দ্র মোদী, রাজনৈতিক শত্রুর নাম বিজেপি, এবং সেইটা করার জন্য রাহুল গান্ধী কংগ্রেসের সর্বোচ্চ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মরণে আসছেন। মাথায় রাখতে হবে, এই মমতা বন্দ্যোপাধ্যায় কি দুদিন আগে ইন্ডি জোটের প্রধান করার কথা বলেছিলেন এই কংগ্রেসেরই নেতা মণিশঙ্কর আয়ার। তাহলে আপনাদের মনে হয় যে এই কংগ্রেস, এই বামফ্রন্ট, যারা শুধুমাত্র তৃণমূলের সঙ্গে হাত ধরতে চাইছে দিল্লিতে, যাদের সঙ্গে, যাদের স্বার্থ রক্ষার জন্য এত কিছু লড়াই করছে, তারা সত্যি সত্যি এই তৃণমূলের বিরুদ্ধে লড়ছে?
নাকি এই তৃণমূলের বিরুদ্ধে লড়ছে একমাত্র বিজেপি, আর তাই এবার আর ওই ঘোমটা টেনে খ্যামটা নাচের সময় নেই, সবাই এসো ভাই, সবাই এক ছাতার তলায় এসো, একযোগে দিদিমণির হাত শক্ত করো, বিজেপিকে হারাতে হবে, এজেন্ডা এটাই, এবং সেটার জন্য যদি শূন্য থেকে মহাশূন্যে চলে যেতে হয় তাতেও কোনো অসুবিধা নেই। এবার আরো একটা মজার ইকুয়েশন আপনাদের দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন বৃত্তটা কিভাবে সম্পূর্ণ হচ্ছে। মুখ্যমন্ত্রীর কর্মসূচির নকল করে ধর্নায় বসছে কংগ্রেস, একই ইস্যুতে বিপরীত মঞ্চে দুপক্ষ। এই যে এশায়ারের 60 লক্ষ নাম বাদ গেছে, এটা নিয়ে 6 তারিখ থেকে ধর্নায় বসার কথা আছে দিদিমণির। এবার কংগ্রেসও নাকি সেই একই রকম একটা এজেন্ডা নিয়ে একই জায়গাতে মঞ্চ করছে। আচ্ছা, বাংলায় এর আগে আমরা দেখেছি যে ধরুন নন্দীগ্রাম দিবস পালন হবে, সেটার জন্য বিজেপিকে হাইকোর্টে ছুটতে হয়েছে। কেন? কেননা তৃণমূল সেখানে গিয়ে সেই কর্মসূচি করবে, একই দিনে দুটো রাজনৈতিক কর্মসূচি হয়ে যাচ্ছে, এই জন্য পুলিশ বাধা দিচ্ছে। অথচ তৃণমূলের কর্মসূচি চলছে, তা সত্ত্বেও কংগ্রেস সেই কর্মসূচি করছে, পুলিশের তরফ থেকে কোথাও কোনো বাধা নেই। তাহলে এটার কি দরকার হয়ে পড়লো? আসলে এই এশায়ার দিয়ে যে লোক খেপানোর চেষ্টা দিদিমণি করেছিলেন, সেটা সুপার ফ্লপ হয়ে গেছে। বেছে বেছে শুধু শাসক দলের ভোটারদের বাদ দেওয়া হবে বলে যে হাওয়া গরম করে মানুষ খেপানোর চেষ্টা করেছিলেন, এই ফাইনাল লিস্ট বেরোনোর পর সেটা জলাঞ্জলি চলে গেছে। ফলে এই যে ধর্নাটা করছেন, সেই ধর্নাটা আর কিছুতেই সফল হওয়ার মতো জায়গায় নেই। এবং এবং সংখ্যালঘুদের যে খেপানোর চেষ্টা করা হয়েছিল, তাদের একটা বড় অংশ বুঝে গেছে যে এটা শুধু শুধু তাদের ব্যবহার করার চেষ্টা। ফলে ওই ধর্না মঞ্চে রিপোর্ট আসছে খুব বেশি ভিড় হবে না, এবং যারা বিক্ষুব্ধ, এই শাসক দল তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ইউজ করেছে, তাদের উন্নয়ন করেনি, তারা কিন্তু এবার কংগ্রেস বা এই ধরনের দলগুলোর দিকে ঝুঁকছে। ফলে দিদিমণির যে সবাই ভিড় হবে না, সুপার ফ্লপ হবে, সেইটাকে সাপ্লাই দিতেই কি কংগ্রেসের একটা পাশাপাশি সভা করার দরকার হয়ে পড়ছে একই দিনে একই সময়ে, এবং সেই কারণেই কোনো রকম কোনো পুলিশি বাধা এখানে আসছে না, এবং সেই কারণেই দুটো ভিড়কে এক জায়গায় দেখিয়ে ইম্প্যাক্টটা দেখানোর চেষ্টা করা হবে যে দেখো ভাই, এক সব কিছু কীরকম ভিড় ভিড় হয়েছে, এটা কত সফল হয়েছে সেই জায়গাটা। আরে ধর্নাটাই তো নাটক, ধর্নাটা করছেন কেন? যান না মহামান্য সুপ্রিম কোর্টের কাছে, সেখানে গিয়ে বলুন না। নাকি খুব ভালো করেই জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে গেলে ঠাস 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 করে আইনের থাপ্পড় গালে পড়বে, সেই জন্য ওই দিকে যাওয়ার সাহস নেই, শুধু শুধু বাজার গরম করার চেষ্টা, এবং সেটাও যখন ফ্লপ হচ্ছে, পিছন থেকে এইভাবে কি সাপ্লাই লাইন দেওয়া হয়েছে, তলায় তলায় সব একই হয়ে আছে, সেই জায়গাটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে। এর থেকেও মজার ঘটনা আপনাদের দেখায়, সেটা হচ্ছে এই কংগ্রেসের নেতা অধীর চৌধুরী, সেই দাদা অধীরকে জেতাতে জান লড়িয়ে দেবেন হুমায়ুন, মমতার বিরুদ্ধেও প্রার্থী দেওয়ার হুঙ্কার জনতা উন্নয়ন পার্টির। এই হুমায়ুন কবির যে দলটা করেছেন, তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও লড়বেন। কিন্তু কংগ্রেস যার সঙ্গে জোট হচ্ছে না, সেখানে অধীর চৌধুরীকে জেতানোর জন্য তিনি একদম জান লড়িয়ে দেবেন। অর্থাৎ এখন দেখালাম সিপিএম যে ভাষায় কথা বলছে, সেই ভাষাতেই কংগ্রেস কথা বলছে। আবার সেই কংগ্রেসের যে নেতা কথা বলছে, সেই নেতাকে জেতানোর জন্য লড়ছেন কে? যিনি নাকি শো-কল তৃণমূলের বিরুদ্ধে লড়বেন বলছেন, সেই হুমায়ুন কবির। আরও মজার বিষয় দেখুন, একদিকে যখন কংগ্রেসের অধীর চৌধুরীকে জেতানোর কথা বলছেন, অন্যদিকে এই হুমায়ুন কবিরের বক্তব্য, স্পষ্ট বক্তব্য, আমি আর মমতা মিলে 248টাই জিতে বিজেপিকে ফিনিশ করব। অর্থাৎ লড়ছেন নাকি তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে, অথচ ফিনিশ করার কথা বলছেন কাকে? বিজেপিকে, এবং সেটাও 248টা আসনে। অর্থাৎ হুমায়ুন কবির আর মমতা বন্দ্যোপাধ্যায় মিলে সরকার করবে, আর বাকি যদি সেখানে সাপ্লাই লাইনে অভাব হয়, অধীর চৌধুরীদের সাপোর্ট করা আছে, সেই অধীর চৌধুরীদের হাত ধরে যাবে। এই যে পুরো জায়গাটা চলছে, এবার আপনারা বলবেন এই হুমায়ুন কবিরকে তো তৃণমূল বার করে দিয়েছে, তিনি এই কথাটা নাকি বলছেন, সত্যি তাকে বার করে দিয়েছে? তাহলে দুটো জিনিস আপনাদের দেখায়। বিধানসভায় শাসক দলের বিধায়কদের সারিতেই আপাতত আসন পেলেন হুমায়ুন কবির, কাদের মাঝে বসছেন? হুমায়ুন কবির যদি তৃণমূল থেকে অ্যাপার্ট হয়েই থাকতো, এই যে বিধানসভা সেশনটা গেল, সেখানে শাসক দলের সঙ্গে কেন বসলো? হুমায়ুন কবিরও বা কেন বসলেন, না শাসক দলই বসার কেন ব্যবস্থা করলো? শুধুমাত্র তাই নয়, মুকুল রায় যখন মারা গেলেন এবং তার মৃতদেহটা বিধানসভায় এলো শ্রদ্ধা জ্ঞাপনের জন্য, সেখানে হুমায়ুন কবির আর ফিরহাদ হাকিমের চোখে চোখে কথা হলো, মুখে মুখে কথা হলো, সেই যে একে অপরের বিরুদ্ধে গরমাগরম বিবৃতি, সেটা যে সাজানো, সেদিনকেই তো এস্টাবলিশ হয়ে গেল। শুধুমাত্র তাই নয়, সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা দেখুন, এই হুমায়ুন কবিরকে নাকি তৃণমূল কংগ্রেস সকল বহিষ্কার করেছে। কেন? না বাবরি মসজিদ করার জন্য। এখন বাবরি মসজিদ করার জন্য যেদিন যেদিন কর্মসূচি করছেন, সেটাকে সফল করার জন্য পুলিশ থেকে আরম্ভ করে প্রশাসনিক সাহায্য সমস্ত কিছু দিয়ে হুমায়ুন কবিরকে পিছন থেকে সাহায্য করা হচ্ছে, তাকে আটকানোর কোনো ব্যাপার নেই। শুভেন্দু অধিকারী যেদিনকে দল ছেড়েছিলেন, সেদিন থেকে শুরু করে তার বিরুদ্ধে সাইকেল চুরি থেকে আরম্ভ করে চেন ছিনতাই কি না কেস সাজানোর চেষ্টা করা
হয়েছে। এই হুমায়ুন কবিরকে কোন আতান্তরে ফেলা হয়েছে? উল্টে হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ করার জন্য দল থেকে বহিষ্কৃত হন, সেই বাবরি মসজিদের জন্য টাকা দিচ্ছেন তৃণমূলেরই নেতা। তাহলে সবটাই কি মিলিজুলি ব্যাপার নয়? অর্থাৎ যাহাই শাসক, তাহাই বাম, তাহাই কংগ্রেস, তাহাই হুমায়ুন, এবং এরা আর মুখোশটা ধরে রাখতে পারছে না। ঘোমটাটা উঠে গেছে, খেমটানাসটা সকলেই দেখতে পাচ্ছে। তার কারণ 2021-এর থেকেও 2026-এর পরিস্থিতি আরও জটিল। যে হিন্দুদের এতদিন ভোট হিসেবে ব্যবহার করা হয়েছিল, সেই হিন্দুরা বুঝতে পারছে 26-এ যদি পরিবর্তন না হয়, তাহলে মালদায় যা হয়েছে, মুর্শিদাবাদে যা হয়েছে, মহেশতলায় যা হয়েছে, প্রত্যেকটা হিন্দুর বাড়িতে হবে। ফলে হিন্দু ভোটের কনসলিডেশন হয়েছে, এবং তারাও এটাও বুঝতে পারছে যে এই হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য যদি কেউ লড়তে পারে, যদি কেউ লড়ে থাকে, সেটা একমাত্র বিজেপি, একমাত্র শুভেন্দু অধিকারী। আর সেই জন্যই এরা সবাই মিলে একসঙ্গে এক মঞ্চে এসে বিজেপিকে আটকানোর কথা বলছে, শুভেন্দু অধিকারীকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু এগুলো যত করছে, তত বেশি এরা এক্সপোজ হচ্ছে, তত বেশি বিরোধী মনোভাবাপন্ন ভোটার তারা কিন্তু বুঝে যাচ্ছে যে লড়াইটা কারা দিচ্ছে, কারা জিততে পারে, কারা জেতার জন্য চেষ্টা করছে। আর যদি এই ছদ্মবেশী শাসক দলের হয়ে যারা শাসক দলকে বাঁচানোর চেষ্টাটা করছে তাদের দলে থাকা যায়, তাহলে ওই হরগোবিন্দ দাস, ওই চন্দন দাস হতে হবে। যখন যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বে, তখন কেউ সাহায্যের জন্য এগিয়ে আসবে না। উল্টে যারা এসে খুন করে গেল তাদেরকে বাঁচানোর চেষ্টা করবে এই বামপন্থীরা। সুতরাং সব মিলিয়ে পুরো জিনিসটা গোটা বাংলার সামনে এক্সপোজ হয়ে যাচ্ছে। আর যত এক্সপোজ হচ্ছে, তত বিরোধী ভোট কিন্তু কনসলিডেট হচ্ছে, হবে, এবং সেটা বিজেপির বাক্সে যাবে। কি বলবেন সার্বিকভাবে বিজেপিকে আটকাবার জন্য সমস্ত বিরোধী দলের এইভাবে ছদ্মবেশে এক ছাতার তলায় চলে আসা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।